আমন্ত্রণ সবাইকে সমকালীন বিভিন্ন ঘটনা নিয়ে RTVর সরাসরি আলোচনা অনুষ্ঠান প্রিয় প্রাঙ্গণ আওয়াজ ডেমোক্রেসিতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রুবায়েত ফেরদৌস। অনুষ্ঠানটি রবি থেকে বৃহস্পতিবার এই 5 দিন RTV স্টুডিও থেকে সরাসরি সম্প্রচার হয়। দর্শক, আজকে আমাদের আলোচনার বিষয় রাজনীতি ও অর্থনীতিতে কালো ছায়া, উত্তরণের উপায় কি। এই বিষয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে আমন্ত্রিত হয়ে এসেছেন ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির শিক্ষক মোহাম্মদ আরাফাত, এবং আমাদের সঙ্গে পরে এসে যোগ দিবেন বিকল্পধারা বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাহিবি চৌধুরী। আমরা তার জন্য অপেক্ষা করছি, তিনি যানজটে আটকা পড়েছেন। দর্শক, চাইলে আপনিও আজকে আলোচনায় অংশ নিতে পারেন, জানাতে পারেন আপনার মূল্যবান মতামত। এজন্য আমাদেরকে ফোন করুন 81593555 থেকে 59 নম্বরে। চলে যাচ্ছে মূল আলোচনায়। তো আরাফাত, আপনাকে অভিনন্দন অনুষ্ঠানে আসবার জন্য। তো যেটি বলা হয়েছে, শিরোনামই দেওয়া হয়েছে যে অর্থনীতিতে কালো ছায়া, এটা কতটুকু সত্য, শিরোনামটাই কতটুকু যৌক্তিক? আমাদের রাজনীতি এবং অর্থনীতিতে কালো ছায়া দেখতে পাচ্ছে, অনেক খবরের কাগজে এই ধরনের রিপোর্ট এসেছে। তো আপনি ব্যক্তিগতভাবে এই বিষয়টা কিভাবে দেখছেন? আমরা যদি প্রথমে অর্থনীতির পয়েন্ট অফ ভিউ থেকে একটু দেখি এবং বিশ্লেষণ করি, আসলে কালো ছায়া আপনি যখন বলছেন, আপনি বিভিন্ন মেটাফরিক ওয়ার্ড যে ইউজ করা হয় সেটা কোন ভঙ্গি থেকে, কোন চিন্তা চেতনা থেকে, সেগুলোর একটা বিষয় আছে এখানে। আপনি কিভাবে দেখছেন একটা বিষয়কে, তার উপর ডিপেন্ড করে আসলে কিভাবে আপনি ব্যাখ্যা করতে চান। যেমন আজকে আপনাকে আমি বলি, আজকে ডেইলি স্টারে বিজনেসের পাতায় আজকে একটি খবর আছে, যে এখানে যেটি বলছে যে বাংলাদেশ কিপস আপ দ্য স্টেবল আউটলুক। কিপস আপ দ্য স্টেবল আউটলুক, এটা বলছে হচ্ছে S&P, স্ট্যান্ডার্ড অ্যান্ড পুয়ার, যারা হচ্ছে কান্ট্রি রিস্ক মেজার করে। এবং কান্ট্রি রিস্ক মেজার করার পরে বিভিন্ন দেশের যে সভরেন ক্রেডিট রেটিং সেটা ডিপেন্ড করে তাদের এই তারা যেভাবে ইভ্যালুয়েট করে একটা দেশের ইকোনমি, এবং ইকোনমির কতটুকু স্টেবল অবস্থা আছে বা আনস্টেবল অবস্থা আছে তার উপর বেস করে তারা কিন্তু রেটিংটা করে। তো এইখানে S&P বলছে যারা ওয়ার্ল্ড ওয়াইড পৃথিবীর বিভিন্ন দেশকে তারা এই ক্রেডিট রেটিংটা দিয়ে থাকে, এবং যার বেসিসে ওই দেশের ইকোনমিক অবস্থা কি আছে সেটি ওইভাবে কিন্তু জাজ করে। S&P একটা, তারপর মুডিজ কিছুদিন আগে দিয়েছে। তো এখানে S&P যেখানে বলছে কিপস আপ দ্য স্টেবল আউটলুক, পৃথিবীতে বিভিন্ন দেশে যখন আমরা দেখছি যে আপনার পাশ্চাত্য এবং বিভিন্ন দেশ ব্যাংকরাপ্ট হয়ে যাওয়ার মতন সিচুয়েশন, ইকোনমিক বিশাল রিসেশনের মধ্যে পড়ে গেছে, যেখানে আমরা স্টেবল আউটলুক যেটা বলা হচ্ছে, এবং আমরা একটা কান্ট্রি রিস্কের পয়েন্ট অফ ভিউ থেকে আমাদের একটা স্ট্রং ইকোনমিক সিচুয়েশন আছে বলা হচ্ছে, এখানে কালো ছায়া যদি বলা হয় তাহলে বিষয়টিকে আমি এভাবে দেখতে চাই যে ইকোনমি তো আসলে একটা স্ট্রেট লাইন না, এটা সরল রেখা তো না, এটা তো ফ্লাকচুয়েট করে, উঠে নামে। এরকম হয় কি যে আপনি ইকোনমিতে ধরেন এমন কিছু ডিসিশন বা ইনিশিয়েটিভ নেওয়া হয় যেটা আপনি দীর্ঘমেয়াদী চিন্তা করে নিচ্ছেন, যেটা হয়তো দীর্ঘমেয়াদে আপনার ফল দিবে, রেজাল্ট প্রডিউস করবে, কিন্তু স্বল্প মেয়াদে কিছু ইন্টারিম প্রবলেম ক্রিয়েট করে, সে একটা সাইড ইফেক্ট বলে যে বিষয়টি। তো এখন আমাদের বিগার পিকচার জিনিসগুলি দেখতে হবে, যে এখন সাইড ইফেক্ট গুলি নিয়ে যদি আমরা বেশি কনসার্ন হই, যদি চিন্তা করি ইকোনমি রসাতলে গেল। রেফারেন্স দিয়েছেন, কিন্তু আবার প্রথম আলোতে আজকে গতকালকে আমরা দেখছি তারা আবার বলছে যে অর্থনীতির অবস্থা ভালো না, যে এখানে হচ্ছে ফরেন রেমিটেন্স কমে যেতে পারে, তারা নিয়ে তারা আশঙ্কা প্রকাশ করেছে। এখানে আপনাকে আমি একটা জিনিস বলি যে জিডিপি প্রবৃদ্ধি আদৌ অর্জন হবে কিনা সেটি নিয়েও শঙ্কা প্রকাশ করা হয়েছে। ডেইলি স্টার রেফারেন্স কিন্তু আমি দেইনি, ডেইলি স্টার এই খবরটা ছাপা হয়েছে। আমি প্রথম আলোতে নিজেরা করে না, ওরা কোনো সোর্সকে কোট করে, আমি সেই সোর্সটা জানতে চাই, এই সোর্সের ক্রেডিবিলিটি, সেই সোর্সের অথেন্টিসিটি, সেই সোর্সের এক্সপেরিয়েন্স, এবং এই জায়গাগুলো ইম্পর্টেন্ট। আমি S&P কে এখানে কোট করছি, যারা বলছে যে খবরটা এখানে এসছে। প্রথম আলো হয়তো তাদের নিজস্ব প্রতিবেদক এবং নিজেরা চিন্তা ভাবনার বহিঃপ্রকাশ সেই ইয়ের মধ্যে লিখেছে, বাট অ্যাট দ্য সেম টাইম যেটা লিখেছে তার সবকিছু আমি অস্বীকার করছি না, ডিসএগ্রিও করছি না। একটা বড় ইকোনমিক চ্যালেঞ্জ তো আছেই আমাদের, গ্লোবাল ইকোনমিক সিচুয়েশন, তার প্রভাব তো পড়ছেই, তার প্রভাব তো পড়বেই। সেই জায়গা থেকে আমি বলবো যে ওই চ্যালেঞ্জের মধ্যে আমরা আছি, এবং বেশ কিছু সমস্যা আমাদের আছে, এটা অস্বীকার করার কোনো উপায় নেই, কিন্তু সমস্যাকে সংকট আকারে দেখানোর কোনো সুযোগ নেই। যে আমরা কথা বলবো এর আগে একটা ছোট্ট প্রশ্ন নিয়ে নিই, দর্শক পরিচয় দিয়ে আপনি প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম, আমি নজরুল ইসলাম মল্লিক যশোর থেকে বলছিলাম। জি, আমি আরাফাত সাহেবকে প্রশ্ন রাখতে চাই, দেশের অর্থনীতি সচল রাখতে এবং ভালো রাখার জন্য স্থিতিশীল একটা রাজনীতি পরিবেশ প্রয়োজন। এর ক্ষেত্রে সরকারের দায়িত্বশীল ভূমিকাও দরকার, কিন্তু সরকারি দল এবং বিরোধী দল যে অবস্থান সৃষ্টি করছে, এটা এক সংঘাতময় রাজনীতির দিকে আমরা এগোচ্ছি। সেই ক্ষেত্রে সরকারের ভূমিকা কি হওয়া উচিত? যেহেতু সরকারের আওয়ামী লীগ রয়েছেন, সেই দায়িত্বশীল ভূমিকা কি সরকার পালন করছেন? জি, আপনাকে অনেক ধন্যবাদ। প্রশ্নটি খুবই স্পষ্ট, সে বলতে যাচ্ছে অর্থনৈতিক উন্নয়নের জন্য রাজনৈতিক স্থিতিশীলতা খুব জরুরি, এবং এই কিছুদিন আগে যে কর্মসূচি, পাল্টা কর্মসূচির ফলে কিন্তু 5 জন মানুষ মরে গেছে। তো এই খবরগুলো যখন বাইরে যায়, যখন হরতাল ধর্মঘট হয়, একটা বিনিয়োগকে নিশ্চয়ই প্রভাবিত করে। এই ব্যাপারটা যে আপনি কিভাবে দেখছেন? আমি ওনার সাথে 100% একমত যে আমাদের রাজনীতি, বিশেষ করে সংঘাতপূর্ণ রাজনীতি কিন্তু একটা বড় বাধা আমাদের ইকোনমিক ডেভেলপমেন্টের পেছনে।
আপনাকে কিছু ভালো খবর শুনিয়ে আমি ওনার প্রশ্নের উত্তরে যেতে চাই। যেমন দেখুন, আমি কিছু বছরকে এখানে টার্নিং পয়েন্ট হিসেবে দেখাতে যাচ্ছি। যেমন 2006, যে বছরে আমাদের আগের গণতান্ত্রিক সরকার বিএনপি সরকার আছে, তারপর তো আমরা 2 বছর দেখেছি যে 111 তত্ত্বাবধায়ক সরকার ছিল। 2006 সালে আমাদের যে পার ক্যাপিটা ইনকাম ছিল সেটা ছিল $435। আজকে আমাদের 2011 সাল শেষ করে 2012-তে পড়লাম, আমাদের পার ক্যাপিটা ইনকাম $780। এবং এই যে পার ক্যাপিটা ইনকাম বেড়েছে, এটা কিন্তু ধনী ব্যক্তিদের আয় বর্ধনের ফলে না, বরং যেটি দেখা যাচ্ছে ক্ষুদ্র শিল্পের প্রবৃদ্ধি এবং প্রসার ঘটেছে, যার ফলে দরিদ্র জনগোষ্ঠীর তাদের কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছে এবং আয় বৃদ্ধি ঘটেছে। প্রফেসর রেহমান সুবহান কিন্তু বলেছেন যেরকম টু ইকোনমি পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান, তিনি বলেছেন বাংলাদেশের মধ্যে এরকম একটি টু ইকোনমি তৈরি হয়েছে এবং বৈষম্যটা অনেক বেশি তৈরি হয়েছে। এখানে মজার ব্যাপারটা কি হচ্ছে কি, যে বৈষম্যটা কিন্তু রিলেটিভ, আর দারিদ্র যে জিনিসটা, সেই দারিদ্র বিমোচন, দারিদ্রের হারটা কিন্তু অ্যাবসলিউট টার্মে, যেমন আপনি কতটুকু আর্ন করতে পারেন এবং কতটুকু রিয়েল ভ্যালুতে, নট টাকায়, রিয়েল ভ্যালুতে, এবং কতটুকু আপনি ক্রয় করতে পারেন, সেটার একটা সার্টেন মেজার আছে। এখন ধনিক শ্রেণী যারা, তাদের যদি আয় অনেক বেশি বেড়ে যায় এবং আপনার আয় যদি ওই রেশিওতে না বাড়ে, তাহলে বৈষম্য বাড়বে। কিন্তু আয় কিন্তু সবারই বাড়ছে, তার মানে এই না যে আমরা আমার বুঝাতে পেরেছি কি। এখন যে এই যে আপনার ওই জায়গাটি তো আছেই, আমাদের বৈষম্যের জায়গাটি আছে, কিন্তু সেই বৈষম্যের মধ্যেও এই বৈষম্য যে দীর্ঘদিন ধরে তৈরি হয়, আপনি তো 2, 3, 4, 5 বছরে এটা যাবেন না, এটা দীর্ঘদিন পুরো পৃথিবী, আপনি দেখেছেন অকুপাই ওয়াল স্ট্রিট বৈষম্যের বিরুদ্ধে তারা কথা বলছে। কিন্তু সেই বৈষম্য যাওয়ার ছোট্ট আমি কিছু দেখতে পাচ্ছি, কিছু মানে কি বলবো এটাকে, রে অফ লাইট যেটিকে বলবো। যেমন ধরুন যেটি বললাম যে পার ক্যাপিটা ইনকাম কিন্তু বাড়তে পারে ধনী শ্রেণীদের তাদের আয় বর্ধনের ফলে। এখানে আমরা দেখছি বেড়েছে একবার দরিদ্র জনগোষ্ঠীর কর্মসংস্থানের সুযোগ তৈরি এবং দরিদ্র জনগোষ্ঠীর আয় বৃদ্ধির ফলে, কারণ ক্ষুদ্র শিল্পের প্রসার এবং প্রবৃদ্ধি ঘটেছে, যেগুলো আমরা গত 3 বছরে দেখেছি। যার কারণে $435 থেকে $780 জাম্প কিন্তু বড় একটা জাম্প আমাদের পার ক্যাপিটা ইনকাম। আর একটা সিম্পল জিনিস বলি আপনাকে, আমাদের সমস্ত পুরো যে মজুর আছে গোটা বাংলাদেশে, তার 48% কৃষি মজুর। 2006-07 সালে তারা করতো দিনে, তার বিনিময়ে তারা 5 কেজি চাল কিনতে পারতো। আজকে তারা দিনে যে আয় করে তাতে তার 8 কেজি চাল কিনতে পারে। এখানে কিন্তু কৃষি মজুর যারা, উল্টো তথ্য আছে যে কৃষির উৎপাদন বেড়েছে কিন্তু কৃষক কিন্তু তার উৎপাদিত পণ্যের দাম কিন্তু পাচ্ছে না, সেই খবরগুলো কিন্তু রয়েছে। এই যে দাম বেড়েছে, দাম পাচ্ছে না, এটা কিন্তু স্পেসিফিক ইনফরমেশন না। এখন দাম পাচ্ছে না, কতটুকু পেলে এটাকে দাম পাওয়া বলবেন আপনি আমাকে? মানে দেয়ার ইজ নো এন্ড টু দ্য, মানে ফসল তুলছে, সেগুলো বিক্রি করতে পারছে না, সেগুলো পচে যাচ্ছে, সেই খবরগুলো কিন্তু আমরা দেখছি। সেগুলো স্পোরাডিক কিছু নিউজ আসছে, এটাও ট্রু, বিভিন্ন জায়গা থেকে এটা আরো ভালো হতে পারে। কিন্তু আমি বলছি যে 5 কেজি একটা ছোট ফোন আছে, যে দর্শক পরিচয় দিয়ে আপনি প্রশ্নটি করুন। হ্যালো, আমি যশোর থেকে মিলন বলছি। জি, আমার প্রশ্নটা হচ্ছে যে পদ্মা সেতু নিয়ে যখন বিশ্বব্যাংক বলল যে বাংলাদেশের দুর্নীতি হচ্ছে, তখন বাংলাদেশ বলে যে না, আমাদের এখানে কোনো দুর্নীতি হয়নি, অর্থাৎ ওই কথা গ্রহণযোগ্য না। আবার বিদেশিরা যখন প্রশংসা করে, তখন সেইটা আমরা খুব ভালোভাবে গ্রহণ করি। এই যেমন অর্থনৈতিক কথাটাই আজকে মাননীয় বক্তা যে বললেন যে ওই পত্রিকার রেফারেন্স দিয়ে, আমার প্রশ্ন হচ্ছে যে আমরা এই দ্বৈত অবস্থান কেন নেই? জি, আমার মনে হয় প্রশ্নটি খুব স্পষ্ট। চমৎকার প্রশ্ন করেছেন। ওনাকে বোঝানোর জন্য বলি, উনি যদি S&P, স্ট্যান্ডার্ড অ্যান্ড পুয়ার এটা কারা জানতেন, তাহলে এই প্রশ্নটি করতেন না। আসলে এটার সাথে বিদেশি দেশি সম্পর্ক নয়, কিছু ইনস্টিটিউট আছে গ্লোবালি ডেভেলপ করা হয়েছে, যাদের ক্রেডিবিলিটি অ্যান্ড অথেন্টিসিটি আছে, এবং তারা কিছু স্পেসিফিক মেথোডোলজি ফলো করে স্পেসিফিক্যালি এই রেটিংগুলি করে থাকে, যেটা গোটা বিশ্বব্যাপী সবাই গ্রহণ করে। সেটি এক জিনিস, আর বিশ্বব্যাংকের যে রাজনীতি সেটি আরেক জিনিস। এই দুটোকে মিলিয়ে ফেলার কোনো সুযোগ নেই। কাজে এত ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে চিন্তা করার কোনো সুযোগ নেই যে বিদেশিরা আমার পক্ষে বললে আমি ঠিক আছি, বিপক্ষে বললে ঠিক নেই। বিষয়টা মোটেও এরকম না। দর্শকের জ্ঞানকে আন্ডার এস্টিমেট করা নিশ্চয়ই ঠিক না। আমি এই ব্যাপারটা জানতেও পারে, আমি বিষয়টা আন্ডার এস্টিমেট করার বিষয় প্রশ্ন রিফ্লেকশনে মনে হচ্ছে। কারণ এই দ্বৈত সত্তা কিন্তু আমাদের রাজনীতিতেও দেখি যে বিদেশিরা প্রশংসা করলে খুব হাইলাইট করা হয়, যখন তারা নেতিবাচক ভাবে দেখে তখন সেটাকে কিন্তু আপনি যখন ওয়ার্ল্ড ব্যাংকের এই অভিযোগ এবং S&P রেটিং কে এক করে ফেলবেন, তখন আমাকে বুঝতে হবে, এবং আমি আবার বলবো যে S&P সম্বন্ধে সম্যক ধারণা অভাবে। এইটাও তো একটা যৌক্তিক, যেটা রাজনীতির সঙ্গে অর্থনীতির সম্পর্ক আমরা আলোচনা করছিলাম, যে আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারে আছে কিন্তু পদ্মা সেতু করতে হবে, এবং বিশ্বব্যাংকের যে অভিযোগ এবং যে কারণে যোগাযোগ মন্ত্রীকে কিন্তু সরে যেতে হয়েছে অন্য মন্ত্রণালয়ে। আজকেও যদি পদ্মা সেতু শুরু করা হয়, এটা 6 থেকে 7 বছর সময় লাগবে। এই যে রাজনীতি যদি ঠিক না হয়, দুর্নীতিগ্রস্ত কথা বলি কিংবা যোগ্যতার কথা বলি, তার সঙ্গে কিন্তু অর্থনীতিও সম্পর্কিত, যে সেতুটা পিছিয়ে যাচ্ছে। অ্যাবসলিউটলি। আমি পদ্মা সেতুতে আসছি, আমি যে কথা বলছিলাম আপনি ফোনে যাওয়ার আগে, দেখেন আমাদের কৃষকদের যে বিষয়টি বললাম, 2006-07 সালে তারা 5 কেজি চাল কিনতে পারতো, আজকে 8 কেজি কিনতে পারে।
এই প্রেক্ষিতে আপনি বললেন কৃষকরা দাম পাচ্ছে না। দেখুন 5 কেজি থেকে 8 কেজি যে ডেভেলপমেন্টটা সেটা তো শেষ না। আমরা তো আরো বেশি ডেভেলপমেন্ট করতে চাই। আমরা কি চাই যে মাত্র 8 কেজি চাল কেনার এই ক্ষমতা পেয়েই কৃষকরা আমরা খুশি হয়ে যাচ্ছি না তো? আমরা চাই যে আরো বৃহত্তর পরিসর আরো বড়ভাবে তাদের জীবনমানের উন্নয়ন ঘটুক। কিন্তু একটা ইন্ডিকেশন আমরা পাচ্ছি 3 বছর 2 মাসে বা 4 মাসে আপনি তো বিশাল ধরনের কোনো পরিবর্তন হবে না, বাট পরিবর্তন হওয়ার দিকে এগুচ্ছি, তার কিছু ইন্ডিকেটর হিসেবে আমি এগুলোকে দেখাচ্ছি। তার মানে এই নয় যে আর কোনো সমস্যার মধ্যে তৈরি হয়নি। এটা আমরা এই নিয়ে কথা বলবো, অ্যাড করতে চাই, সেটি হচ্ছে 2006 সালে আমাদের দারিদ্র্যের হার ছিল 40%, এখন আমাদের দারিদ্র্যের হার 31.5%। সেখানেও কিন্তু আমরা ইমপ্রুভ করেছি। কাজে ইকোনমির এই ইন্ডিকেটরগুলি কিন্তু খুবই সিগনিফিকেন্ট, তাৎপর্যপূর্ণ। এই জায়গাগুলো আমাদের বুঝতে হবে। জি, অনেক ধন্যবাদ। এই পর্যায়ে আমরা দর্শক